সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওইদের প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আপনার এই সম্প্রতি জাতিসংঘে যে বৈঠক হয়েছিল সেখানে আপনার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সাহেবের একটা বক্তব্যকে কোট করে আমার আজকের এই ভিডিও। আর সেই বক্তব্যকে কোট করার পরে আমি এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি যে দুইটা জাতি বা দুইটা আপনার কি বলে এরিয়া গোপনে মুসলমানদের দখলে থাকা দুইটা বিশেষ এরিয়া, সেটা গোপনে বা দুইটা জাতি কিভাবে ধ্বংস হয়ে গেল আপনার যেখানে মিডিয়ার কোনো খবর নেই। আমি এলাকার নাম বললে আপনি হয়তো পরিচিত হবেন না, বাট আপনার গুগলে সার্চ দিলে এটার ইতিহাস পাবেন। একটা এলাকার নাম হচ্ছে আপনার সিরিয়ার আপনার যে গোলান হাইটস মালভূমি। গোলান হাইটস মালভূমি আমি খুব ভালো জানতাম না, আমি মাঝে মাঝে বক্তব্য শুনি, তারপর আমি সার্চ দিলাম। তো গোলান হাইটস মালভূমিটা আপনার বেসিক্যালি হচ্ছে সিরিয়ার অংশ। আর আরেকটা প্রজাতি হচ্ছে আপনার চীনের যে জিনজিয়াং প্রদেশ, উইঘর মুসলমানদের। তো উইঘর মুসলমানের বিষয়টা খুব সম্প্রতি সামনে আসলেও আপনার গোলান হাইটস কিন্তু একটা পুরনো ইতিহাস। তো এই গোলান হাইটস যেই মালভূমিটা, এটা বেসিক্যালি সিরিয়ার রাজ্য বা সিরিয়ার দেশের অন্তর্ভুক্ত একটা এরিয়া, যেটা আপনার ইসরায়েলের সাথে হয়তো তাদের একটা সীমান্তগত জায়গা আছে বা যোগাযোগ আছে। তো সেই গোলান হাইটস মালভূমিকে ইসরায়েল আপনার দখল করে নিয়েছে। ইসরায়েল দখল করে নিয়েছে 1967 সালে, মাত্র 5 দিনের যুদ্ধে। মাত্র 5 দিনের যুদ্ধে ইসরায়েল আপনার এই অংশটা দখল করে নিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীর প্রতিটা দেশ আপনার এখন বর্তমানে সভ্য দেশ যারা আছে, আগের দিনে রাজাবাসারা যখন ছিল তখন যুদ্ধ করে রাজ্য দখল করা হইতো, রাজ্য বিস্তৃত করা হইতো। তারপরে যখন সভ্য জগৎ আসলো, মানুষ জবর দখল জোর দখল করা বন্ধ করে দিল। আর এগুলো যাতে করতে না পারে সে কারণে কয়েকটা আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ বা নানান ধরনের ইউ, এরকম অনেকগুলো কমিউনিটি হলো যাতে এই ধরনের ঝামেলাগুলো না হয়। ইউরোপিয়ান নানান ধরনের আপনার এই ইয়াগুলো আছে, কমিউনিটিগুলো আছে। বাট তারপরেও সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে জাতিসংঘটা থেকে শুরু করে কাউকে পাত্তা না দিয়ে ইসরায়েল একমাত্র দেশ যারা প্রতিনিয়ত তাদের দেশের আয়তন বাড়াচ্ছে। তার মানে হচ্ছে ইসরায়েলের আয়তন প্রতিনিয়ত বাড়ছে। 1947 সালে 1945 সালে ইসরায়েলের যে আয়তন ছিল 1967 সালে সেটা বিস্তৃত হয়েছে অনেক দিকে। ফিলিস্তিনের অনেকটা অংশ দখল করে নিয়েছে, জর্ডানের অনেকটা অংশ দখল করার চিন্তা। তারপর হচ্ছে আপনার এখন সিরিয়ার এই যে অংশটা দখল করে নিয়েছে, অনেকে এটা ভুলেই গেছে। বাট নতুন করে সামনে আসছে কেন? খুব রিসেন্টলি আপনার ডোনাল্ড ট্রাম্প এই গোলান হাইটসকে ইসরায়েলের অংশ হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন গোলান হাইটস আসলে কার বা সেটা কিভাবে দখলে চলে গেল? গোলান হাইটস আপনার 1967 সালে আপনার ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে যুদ্ধের মাধ্যমে তারা গোলান হাইটসকে দখল করে নেয়, সিরিয়ার যেই ইয়াহুদিবাদী যে সরকার আছে। তো এই যুদ্ধের পিছনে আপনার সিরিয়ার তৎকালীন ক্ষমতাশীল যেই কি বলে প্রতিরক্ষা মন্ত্রী, যার নাম হচ্ছে হাফিজ আল বাসাদ। আল বাসাদ নামটা আপনাদের নিশ্চয়ই পরিচিত, কারণ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তিনি মনে হয় হচ্ছেন আপনার কি বলে বাশার আল আসাদ। তো তার বাপ ছিল হাফিজ আল আসাদ, না বাসাদ জানি, মানে যেরকম যেটি হোক। তো তার বাবা তৎকালীন সময় আপনার এই সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রীদের কাছে হচ্ছে বৈদেশিক আক্রমণ থেকে শুরু করে এগুলোর ব্যাপারে সিকিউরিটি করা। তো ওই যুদ্ধে আপনার এই যে গোলান হাইটস অঞ্চলটা এক ধরনের বিনা বাধায় পরিকল্পিতভাবে ইসরায়েল দখল করে নেয়। এখন ইসরায়েল কিভাবে এটা আসলে দখল করার সুযোগ পেল? কারণ হচ্ছে হাফিজ আল আসাদ তিনি আপনার ইসরায়েল থেকে 100 মিলিয়ন ইউএস ডলার ঘুষ নিয়ে আপনার ইসরায়েলি সৈন্যরা ওই অঞ্চলে প্রবেশ করার 17 ঘন্টা আগে তিনি ওইখান থেকে সিরিয়ার যে সৈন্যরা ছিল আপনার এই গোলান হাইটসের একটা বিশেষ একটা অঞ্চলের নাম হচ্ছে কুনায়েত্রা, সেই কুনায়েত্রা অঞ্চল থেকে সিরিয়ার সৈন্যদেরকে 17 ঘন্টা আগে তিনি কেন্দ্রের মধ্যে প্রত্যাহার করে নেন। এর 17 ঘন্টা পরে ইসরায়েল তখন এসেছে, তারা নির্দ্বিধায় আপনার খালি মাঠ গোল দিয়ে চলে গেছে, দখল করে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কেন 17 ঘন্টা আগে ওইখান থেকে সৈন্যদেরকে নিয়ে আসলেন? তো এই বিষয়টা সামনে এসেছে কখন? যখন আপনার ঘটনার বেশ কয়েক বছর পরে আপনার এই এই যুদ্ধের সাথে যেসব সৈনিকরা ওই মুহূর্তে কুনায়েত্রা অঞ্চলে দায়িত্বশীল ছিল তারা গণমাধ্যমকে জানিয়েছে যে হাফিজ আল বাসাদ তিনি সরাসরি তাদেরকে 17 ঘন্টা আগে নিয়ে এসেছে, যেটার পিছনে হয়তো ইসরায়েলদের সাথে তার গোপন আতাত আছে। তো তার এই গোপন আতাত আছে কি নাই সেটা এর কয়েক বছর পরে আসলে প্রকাশ হয়েছে।
তো প্রকাশ হয়েছে আপনার মিশরের যে প্রেসিডেন্ট আছেন, মেবি তার নাম কি বলে, আমার সরি নামটা খেয়াল নেই, তার বন্ধু ডক্টর মাহমুদ আদাত আনসারি মনে হয়, আদাত আনসারি, যিনি মিশরের প্রেসিডেন্ট আছেন, তৎকালীন ছিলেন আর কি যখনকার এই ঘটনা। তো তার বন্ধু হচ্ছে ডক্টর মাহমুদ, তিনি আপনার গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এই হাফিজ আল আসাদ 100 মিলিয়ন ইউএস ডলার ইসরায়েলের থেকে ঘুষ নিয়ে সে তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন ওই কুনাইত্রা অঞ্চল থেকে সিরিয়ার সৈন্যদেরকে সরিয়ে তিনি আসলে এই সুযোগটা করে দিয়েছেন আপনার এই যে ইয়াটা। আর ওই চেকটা, যে 100 মিলিয়ন ইউএস ডলারের যে চেকটা বা যেই ডকুমেন্টসটা, সেইটা তৎকালীন মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন নাসের, তার সিন্ধুকে গচ্ছিত ছিল, এই খবর আপনার মিডিয়ার মাধ্যমে তিনি বলেছেন। তো আসলেই আপনি দেখেন যে আমরা অনেক কিছু সম্পর্কে আসলে অজ্ঞাত। আমি এখন অনেকদিন ধরে নিউজিং করি বা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে নানান ভয়ানক তথ্য বের হয়ে আসে, যে ইসরায়েলের যে আগ্রাসী মেন্টালিটি, তাদের সাথে যুক্তরাষ্ট্রের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। আর ট্রাম্প সাহেব তিনি ব্যবসা ভালো বোঝেন, তিনি ইসরায়েলকে এই গোলান হাইটস দিয়ে দিয়েছেন, মনে হয় যে আমেরিকার একটা অংশ যে তিনি দিয়ে দিচ্ছেন, মানে মুসলিম কমিউনিটির মধ্যে যেই সম্পদগুলো থাকে সেগুলোকে দিয়ে দিচ্ছেন। আর চীনের ব্যাপারে আপনারা দেখেন, চীনের জিনজিয়াং অঞ্চল, আমি 2টা ভিডিও করেছি, অনেকে দেখেছেন যে বন্দিশালাগুলো আছে, সেগুলোর ব্যাপারে আমাদের মুসলমানদের মধ্যে যারা কর্তৃত্বশীল ক্ষমতাসীন দেশগুলা, তারা এই চীনকে আপনার নানানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইভেন আমি দেখি যে আপনার সৌদি আরব, দুবাই, পাকিস্তান, ইভেন জাতিসংঘে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান সাহেব যখন অন্যান্য দেশের মুসলমানদের কথা বলেছেন, আমি এটার উপরে ধন্যবাদ দিয়ে একটা ভিডিও করেছি, কিন্তু আমি বলেছি যে এখানে 2টা বিষয় তিনি উজ্জ্ব রেখেছেন। আপনি প্রেসিডেন্টের বক্তব্যটা যদি আবার শুনেন ইমরান খানের, ওইখানে তিনি গোলান হাইটসের ব্যাপারে কথা বলেননি, তিনি চীনের জিনজিয়াং সম্পর্কে কথা বলেননি। তার মানে হচ্ছে, কারণ এগুলোতে পররাষ্ট্র নীতি জড়িত, হাজার হাজার কোটি কোটি ডলারের ইনভেস্ট জড়িত। সো সবাই নিজেদের স্বার্থ রক্ষায় এমন একটা অবস্থান ক্রিয়েট করেছে, তো নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায়, ক্ষমতা রক্ষায় তারা চীনের সাথে খুব সুসম্পর্ক ক্রিয়েট করে আসছে। এখন চীন কিন্তু আপনার ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই স্ট্রং একটা দেশ, যেটা বর্তমানে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করে। চীনের যে ইকোনমিক্যাল যে পলিসি, আপনি জানেন যে চীন সাইদা প্রতি দেশকে তারা নানান ধরনের রাস্তাঘাট, কালভার্ট, ইভেন তাদের ব্যবসা, দুনিয়াতে চায়না প্রোডাক্ট নাই এমন কোনো দেশ নেই। আপনি দেখেন চায়নাটা কিন্তু আর্থিকভাবে, তারপর শিল্প ইন্ডাস্ট্রিতে এতটাই স্ট্রং হয়েছে, ইভেন তাদের বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি ফোর্সও তাদের কাছে, মানে কাছাকাছি, হয়তো ভারতের, পাকিস্তানের কাছে তো নাই, ভারত আমি যতটুকু জানি যে চায়নার কাছে হতে পারে, একটু ভুল হতে পারে। তারপরে বিশাল একটা এরেন্স তাদের, তারা আর্থিকভাবে সারা দুনিয়াতে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সব কিছুতে তারা তাদের একটা স্টেবিলিটি কিন্তু ক্রিয়েট করছে। আপনি দেখেন চায়না মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের সাথে উধাও, আবারও দিক দিয়া কাশ্মীরের মুসলমানদের রক্ষার্থে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে, কিন্তু নিজেদের দেশের ভিতর উইঘরের 10 লক্ষ থেকে 12 লক্ষ মুসলিম মানুষকে নির্যাতন করে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কাইটা পর্যন্ত যৌন নির্যাতন থেকে শুরু করে মুসলিম বাচ্চা মহিলাদের যাতে বাচ্চা জন্ম দিতে না পারে সেই ধরনের। কিন্তু চায়নার ব্যাপারে আমি দেখি যে অজানা কারণে আরব দেশগুলো, ইভেন যারা মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য সবচেয়ে বেশি কথা বলে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেই ক্ষেত্রে তারাও কিন্তু নীরব, কারণ চায়না তাদের বন্ধু দেশ। এখন আমি আমার অনেক ভিডিওতে বলি, অনেকে আমার উপর রাগ করেন, যে ভালোবাসা যদি মুসলমানের জন্য হয়, সেটা বিশ্বের যে কোনো দেশে যে কোনো মুসলিমের জন্য হবে। এখন আমার বন্ধুর ঘরে মুসলমান নির্যাতন হয়, আর আমার শত্রুর ঘরে মুসলমান নির্যাতন হয়, আমি আমার শত্রুর ঘরটার দিকে নজর দিলাম, বন্ধুর ঘরটা দিলাম না, তার মানে কি আমার ভালোবাসাটা কি আসলে মুসলমানের? এখানে বললাম না যে এই যে কাশ্মীর ইস্যুটা, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু, রাজনৈতিক ইস্যু, এরিয়া ভিত্তিক ইস্যু। তবে হ্যাঁ, মুসলমান হিসাবে যখন কাশ্মীরের ভিতরে নির্যাতন হয়, আমরা পত্রিকাতে দেখি, বিবিসি টিভিসি, তখন আমার খারাপ লাগে যে আসলে একজন মুসলমানের যদি ওইখানে তাদের 370 দ্বারা বাদ দেখ বা টেকনিক্যালি বাদ দেখ, অত্যাচার কেন করবে, কেন মারবে? সাধারণ একটা মানুষ, হোক হিন্দু হোক মুসলমান, কেন একটা মানুষের উপর অন্য অত্যাচার করা কখনোই ঠিক না। তো এই যে লোকচক্ষুর অন্তরালে আপনার সারা মুসলিম বিশ্বের মিডিয়াগুলো চুপ, এই যে সিরিয়ার ব্যাপারে আপনি দেখেন কোনো খবর আছে? নাই। কাশ্মীরের ব্যাপারে একটু আসছে, চীনের জিনজিয়াংয়ের ওই যে উইঘরের মুসলমানদের ব্যাপারে আর কোনো খবর আছে? নাই। যেখানে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইয়াহুদি খ্রিস্টান দেশগুলা আপনার এই ব্যাপারে চায়নার উপর চাপ প্রয়োগ করলো, সেখানে আমাদের আরব দেশগুলো, ইভেন পাকিস্তান সহ, তাদের বিপক্ষে গিয়া যে না, চায়না তো আসলে যা করতেছে ঠিক করতেছে, ওইখানে মুসলমানরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তা আপনি কে দিবে মুসলমানদের সাহারা? ভাই, আমি আপনি শুধু আসি কমেন্টে গালাগালি করতে, আমরা এতটুকুই পারবো, এর বাইরে আমাদের শক্তি নেই এই মুহূর্তে। এটা একদম চক্ষুষ। আপনার পছন্দ হলে আপনিও গালি দেন, ব্যাপার হোক মুসলমান হোক হিন্দু, দিচ্ছেন না? আমরা কতটুকু ভালো মুসলিম হিসেবে নিজেদেরকে আসলে দাবি করতে পারি? তো সেম, আপনার যেমন স্বার্থ না মিললে আপনি আমারই গালি দেন, পাকিস্তানের যখন স্বার্থ হয় তখন তারা এই চায়নার সাথে মিল্লা যায়,
আবার ওই যে উইঘরের ব্যাপারে কথা বলে না, সৌদি আরব তাদের স্বার্থ রক্ষা যুক্তরাষ্ট্রের সাথে তাবেদারি করে, চামচামি করে, দুবাই, বাহারেন সবাই যার যার অর্থনীতি রাষ্ট্রনীতির উপরে সবাই ডিপেন্ডেবল। তো যাই হোক, এইসব তথ্য মাঝে মাঝে দুঃখজনক, তারপর আপনাদের সামনে নিয়ে আসে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ সকল মুসলমান জাতি সহ যত মানুষ আছে দুনিয়াতে নিপীড়িত অত্যাচারিত সকলকে আল্লাহ হেফাজত করুন, ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। এই দোয়া প্রত্যাশা কামনায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।